জনাব সাদিয়া ফারজানা তিনা আপা বক্তব্য নিয়ে আসছেন। সাদিয়া ফারজানা তিনা আপা যুগ্ম মুখ্য সংগঠক ও শিক্ষা সেল সদস্য, এনসিপি কেন্দ্রীয় কমিটি। আমার শ্রদ্ধেয় শিক্ষকেরা এই রাস্তায় এতদিন ধরে শিক্ষকেরা নিজেদের জায়গা বাদ দিয়ে রাস্তায় এক একটা আন্দোলন করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি। বিভিন্ন দাবি দাওয়ায় এই শিক্ষকেরাই বারবার এই রাস্তায় এসে তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতে হয়। আমাদের সব থেকে সম্মানীয় অবস্থানে থাকার কথা শিক্ষকদের। একটি জাতির মেরুদণ্ড হিসেবে শিক্ষকেরা সব থেকে বড় ভূমিকা পালন করে একটি জাতি গঠনের জন্য। সম্মানীয় শিক্ষকদেরকে এই ন্যূনতম অধিকার, বাসস্থানের অধিকার আদায়ের জন্য পা ভেঙে যাবে। আপনি এভাবে চাপ দিলে তো হবে না ভাই, পা ভেঙে যাবে তো ভাই, পা ভেঙে যাবে তো ভাই। দেখা যায় বিভিন্ন দুর্নীতি আপনি যেভাবে দিয়েছেন চলে আসছে, তার এখন পর্যন্ত কোনো বিচার অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে নাই। কোন সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে নাই। কিন্তু দেখা যায় শিক্ষকদের সহ শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ন্যায্য দাবিতে বারবার এই আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়। আমরা এর আগের বারও দেখেছি শাহবাগ সহ এই প্রেস ক্লাবের বিভিন্ন জায়গায় শিক্ষকেরা আসে বিভিন্ন হেনস্থার শিকার হইতে হয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং শিক্ষকদের বিভিন্ন ন্যায্য দাবিতে আমরা অবস্থান কর্মসূচিতে 100% একত্রতা প্রকাশ করছি এবং আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশের সকল মানুষের ন্যায্য দাবির ক্ষেত্রে পাশে থাকব। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা ন্যায্য দাবি এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনাদের সাথে একসাথে থেকে একসাথে লড়াই করে যাব যতক্ষণ না পর্যন্ত আপনাদের দাবি আদায় হবে। আমরা আপনাদের সাথে এই ন্যায্য আন্দোলনে একত্রতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। মানতে হবে, মানতে হবে। সংগ্রামী সহযোগিতাবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ যেমন ভাবে উৎসববাজার আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করে, প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত সহযোগিতা করে, বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আশা করি যে আন্দোলনটি শুরু হয়েছে এই আন্দোলনে তাদের অব্যাহত সমর্থন আমরা পেয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের এই আন্দোলনকে সফল করে জাতীয় প্রেস ক্লাব থেকে বিজয়ীর বেশে আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব ইনশাআল্লাহ। এর মধ্যে বক্তব্য নিয়ে আসছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব জয়নাল আবেদিন শিশির ভাই। বক্তব্য নিয়ে আসছেন জয়নাল আবেদিন শিশির ভাই, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। আসসালামু আলাইকুম। সম্মানিত পিতৃতুল্য মাতৃতুল্য শিক্ষক ভাই ও বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে আপনাদের দাবির সাথে পূর্ণ একত্রতা পোষণ করলাম। আমরা মনে করি যে শিক্ষকের ছাত্ররা 24 জুলাই আন্দোলনে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, সেই শিক্ষকরা এভাবে অসহায় দিনতিবাদ করতে পারে না। যে শিক্ষকের ছাত্র রক্তের বিনিময়ে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই শিক্ষকের কাছে, সেই সরকারের কাছে শিক্ষকরা কোনো করুণা ভিক্ষা চাইতে পারে না। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, শিক্ষকের ছাত্র রক্তের বিনিময়ে আপনারা অঙ্ক দিতে বসেছেন।
ছিল আপনারা নিজেরাই দাবিগুলো আগে থেকে মেনে নেবেন, সবার আগে শিক্ষকদের দাবি মেনে নেবেন। কিন্তু আমরা হতাশ হলাম, আজকে রক্ত দিয়ে যে সরকার বসালাম সেই সরকারের কাছে আমরা আবার দাবি দায়িত্ব হচ্ছে। তাহলে আমরা কাজী সরকারে বসালাম? আমরা কি ওই উপদেষ্টা পরিষদকে চাকরি করার জন্য এই জায়গায় পাঠিয়েছি? বাংলাদেশে চাকরি করার জন্য লোকের অভাব আছে? আমরা তাদেরকে পাঠিয়েছি দেশে বৈষম্য নিরসন করার জন্য, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করার জন্য, দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য। আমরা সরকারকে বলতে চাই, অন্য যাই কিছু করেন, শিক্ষকদের নিয়ে, শিক্ষকদের ছাত্রদের নিয়ে তার বাহানা করবেন না। শেখ হাসিনা থেকে শিক্ষা নেন। শেখ হাসিনার ছাত্রদেরকে মূল্যায়ন করে নাই, শিক্ষকদেরকে মূল্যায়ন করে নাই, তারপর নিতে হয়েছে কি আপনার নিজেরা যুক্ত হয়েছে। আমি সরকারকে আরো কিছু বলতে চাই, আপনার কথায় কথায় আমাদের সচিবদের বিভিন্ন ভাতা বাড়ায়, কই তারা তো আন্দোলন করা লাগে না? তারা কয়দিন আন্দোলন করেছে? যে শিক্ষকেরা রক্ত দিয়ে, তাদের ছাত্ররা রক্ত দিয়ে দেশ স্বাধীন করে দিয়েছে, তারা কেন আজকে প্রেস ক্লাবে মারি খাবে? তারা কেন রাস্তায় শুয়ে থাকবে? অবিলম্বে তাদের দাবিগুলো মেনে নেন, তাদের বাসা ভাড়া বৃদ্ধি করে দেন এবং তাদের যে স্বাস্থ্য আছে সেগুলো মেনে নেন। জাতীয় নাগরিক পার্টি আমরা এই শিক্ষকদের দাবির সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করলাম। মানতে হবে, মানতে হবে, ধন্যবাদ জনাব জয়নুল আবেদিন শিশির ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমরা যার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির সাথে পরিচিত হয়েছি, যার সহযোগিতায় আমরা রাজপথে বারবার দাঁড়াতে সাহস পাই। আমাদের এমপিভুক্ত শিক্ষকদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, এনসিপি যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় ফয়সাল মাহমুদ শান্ত ভাই বক্তব্য নিয়ে আসছেন। ফয়সাল মাহমুদ শান্ত ভাই যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক জাতীয় নাগরিক পার্টি। সম্মানিত শিক্ষকবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের এই 1 থেকে 1.5 বছরের মেয়াদে আপনাদের মতো শিক্ষকদেরকে নিয়ে বলতে গেলে প্রায় 300 দিনই আমাদের রাস্তায় থাকতে হয়েছে। আমরা খুব হতাশার সাথে লক্ষ্য করেছি, বর্তমান সরকার শিক্ষাঙ্গন থেকে শুরু হওয়া আন্দোলন, শিক্ষক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়ার পরেও বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় এবং যতগুলো ক্ষেত্র রয়েছে সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে শিক্ষা এবং শিক্ষা বিষয়ক ক্ষেত্রে। আমরা দেখেছি আমাদের শিক্ষক ভাইরা প্রেস ক্লাবের সামনে, শহীদ মিনারে, শাহবাগে বিভিন্ন জায়গায় মার খেয়েছে। আমরা দেখেছি আমাদের গর্ভবতী বোন শিক্ষিকা হিসেবে মার খেয়েছে। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়টি চরমভাবে পঙ্গু প্রতিবন্ধী করে রাখা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা সেক্টরটি, সবচেয়ে বেশি শিক্ষার্থী যারা পাঠদান করায় তারা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকরা। কিন্তু আপনারা জানেন তাদেরকে 500-1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া যায়। আপনারা বিবেকের সহিত প্রশ্ন করেন। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে বর্তমান চাই, বাংলাদেশের এমন কোন জায়গা আছে যেখানে 500-1000 টাকায় কোন বারান্দা ভাড়া নিয়ে থাকা সম্ভব? আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে 24 দফা ঘোষণা করেছি।
আপনারা জানেন 24 দফার একটি দফা ছিল সুস্পষ্ট শিক্ষা নিয়ে। সেখানে আমরা স্পষ্টভাবে বলেছি এমপিওভুক্ত শিক্ষকদেরকে বেতন এবং ভাতা বৃদ্ধির মধ্য দিয়ে বাংলাদেশের সকল শিক্ষা স্তরে আলাদা একটি বেতন কাঠামো তৈরি করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই, শিক্ষকরা কোনো বস্তু না, শিক্ষকরা কোনো ব্যবহারের মাধ্যম না যে তারা রাস্তায় রাস্তায় এখানে ওখানে ঘুরবেন। শিক্ষকদের কাজ মানুষ করা। আমরা বলতে চাই, আপনারা আজকে যারা চেয়ার দখল করে আছেন, আপনাদের অতীত ইতিহাস ঘেটে দেখেন, এরকম কোন একটা স্কুল কলেজ থেকে আপনারা পড়ে এসেছেন? আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করে দেখেছি, আমাদের বর্তমান যিনি শিক্ষা উপদেষ্টা তিনি একজন নিজে শিক্ষক, কিন্তু আমার কাছে মনে হয়েছে রাষ্ট্রের সকল কর্মচারীর মধ্যে একজন ব্যক্তি যদি শিক্ষকদের ব্যাপারে উদাসীন থাকেন, তিনি হচ্ছে সিআর আপনার শিক্ষা উপদেষ্টা। আমরা খুব লজ্জায় মরে যাই যখন একজন শিক্ষকদেরকে রাস্তায় মার খাওয়ার জন্য পুলিশ পাঠায়। লজ্জায় মরে যায় একজন শিক্ষক উপদেষ্টা হিসেবে থাকার পরেও যখন সচিবদের বিভিন্ন টেবিলে টেবিলে এই শিক্ষকদের ফাইল আটকে রাখা হয়। আপনারা জানেন এমপিভুক্ত শিক্ষকদের সাথে জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার আগে যখন জাতীয় নাগরিক কমিটি ছিল তখন থেকে আপনাদের সাথে আমরা রাস্তায় ছিলাম। আপনারা জানেন আপনাদের কোনো উৎসব বাধা ছিল না। মুনায় এমন যখন ঈদের ছুটিতে সচিবরা তার বউ নিয়ে সেন্ট মার্টিনে ঘুরতে যাবেন তখন শিক্ষকরা ঘরে বসে কাঁদবেন, কারণ তাদের তো উৎসব বাধা নাই। আমরা এই বিষয়গুলো উপলব্ধি করে আমরা এই বিষয়গুলোকে আমলে নিয়ে আপনাদের সাথে রাস্তায় থেকে আমরা উৎসব ভাতা আদায় করতে পেরেছি। আমরা আবার মাঠে এসেছি। আমরা মনে করি বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকরা সহ প্রত্যেকটা শ্রেণীর শিক্ষকরা যেই বেতন ভাতা পান এটি একেবারেই নিতান্ত এবং অবমাননাকর, অমর্যাদাকর। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্ট বলতে চাই, শিক্ষকদের বাড়ি ভাড়া যেই ভাতার কথা 20% দাবি এখানে উঠে এসেছে এবং গভর্নমেন্ট লেভেলে এই আন্দোলন আরো জোরদার হতো। আপনারা ওয়াদা করেছিলেন, আপনারা আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ আপনারা দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের এই ফাইল আপনারা রেডি করবেন এবং প্রজ্ঞাপন জারি করবেন। কিন্তু আমরা এটাও খবর পেয়েছি বিভিন্ন রাজনৈতিক মহল চাপ প্রয়োগ করছে বাংলাদেশে বর্তমানে যেন শিক্ষকদের কোনো দাবি দেওয়া মানা না হয়। শিক্ষকদের সাথে রাজনীতি করতে চায়, তারা শিক্ষকদেরকে গুটি হিসেবে ব্যবহার করতে চায়। তারা বিভিন্ন মিটিংয়ে বলেন এই অন্তর্বর্তীকালীন সরকার কিসের দাবি দেওয়া পূরণ করবে, এটা তো আমরা এসে দিব। আমরা বলতে চাই, আমরা তোমরা চিনতে চাই না। আমরা মনে করি জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের রক্তের বিনিময়ে যেই সরকার পরিচালিত হয় সেই সরকারকে আজ থেকে এই আগামী মাসের মধ্যে, এই মাসের মধ্যেই এই শিক্ষকদের বাড়ি ভাড়ার বিষয়টি শুরু করতে হবে। আমরা দেখেছি আমাদের একটি কুচক্রী মহল তারা ফাইল ঘুরিয়ে ঘুরিয়ে তফসিল পর্যন্ত নেওয়ার চেষ্টা করে, কারণ তারা বলতে চায় তফসিল হয়ে গেলে আগামী নির্বাচিত সরকার এসে এই বেতন ভাতা দিবে। কিন্তু আমরা দেখেছি ভূতাপেক্ষ সচিবের নামে বিগত সময়ের চাকরি চলে যাওয়া, চাকরির মেয়াদ শেষ হওয়া অনেক সচিবদের চাকরি ফিরিয়ে দেয়া কিংবা তাদের বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে আগামী সরকারের জন্য অপেক্ষা করতে হয় না। আমরা একটু শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে গেলেই আমরা শুনি আমাদের তো বাজেট নাই। আমরা জানি যখন হাজার হাজার কোটি টাকা পাচার হয় তখন বাজেটের কোনো সংকট তৈরি হয় না। আমরা দেখি সচিবরা তখন একদিনের ব্যবধানে সচিব থেকে সিনিয়র সচিব তৈরি করে তার বেতন বাড়ানো হয়। রাষ্ট্রের কোনো প্রয়োজন না থাকার পরেও যখন সচিবদেরকে বেতন দেওয়া হয় তখন বাজেট সংকট হয় না। আমরা বলতে চাই বাজেট আছে কি নাই এটি শিক্ষকদের দেখার বিষয় না। বাজেট না থাকলে আপনারা বাজেট প্রণয়ন করেন, বাজেট না থাকলে আপনারা বাজেট বৃদ্ধি করেন, কিন্তু শিক্ষকদের সাথে এই ধরনের তাল বাহারা চলতে পারে না। আমরা দেখেছি সম্মানিত শিক্ষকরা, আপনারা জানেন আমরা দেখেছি এই সরকার, এই শিক্ষা মন্ত্রণালয় আওয়ামী আমলে বিভিন্ন সময়ের শিক্ষকদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করেছে। আমরা দেখেছি আওয়ামী লীগের সময় 5 তারিখে শিক্ষা ভবনের সামনে শেখ হাসিনার পক্ষে মিছিল করেছে, সেই শিক্ষকদেরকে ঢাকার বিভিন্ন জায়গায় পোস্টিং প্রদান করা হয়েছে। আমরা স্পষ্টত বলতে চাই
এই সরকারকে আমরা কমিটমেন্ট দিয়েছিলাম, আপনারা যদি ঠিক পথে থাকেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু আমরা বলছি, আপনারা যদি জনগণের ন্যায্য দাবির সাথে তাল বাহানা করেন, তাহলে কিন্তু আমরা আপনাদের পাশে দাঁড়ানো দূরের কথা, আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের করা হুঁশিয়ারি প্রদান করতে হবে। আমরা স্পষ্টত বলতে চাই, আমরা আগামীতে শিক্ষকদের, সমগ্র শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে, বিশ্ববিদ্যালয় থেকে প্রাইমারি পর্যন্ত সকল শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে এই ঢাকার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে আমরা লং মার্চ ঘোষণা করব। শিক্ষকরা সকল শিক্ষকের মর্যাদার পক্ষে আপনারা থাকবেন বলেন। আপনারা সবাই বিশ্ববিদ্যালয় থেকে প্রাইমারি পর্যন্ত সকল শিক্ষকদের একত্রিত দাবির পক্ষে আপনারা থাকবেন। আমরা এমপিওভুক্ত শিক্ষক সহ সকল শিক্ষকের আলাদা বেতন কাঠামো আমরা তৈরি করে ছাড়বো ইনশাআল্লাহ। কোন শিক্ষকের বেতন নবম গ্রেডের নিচে হইতে পারবে না। আমরা সকল শিক্ষকদের আলাদা স্বতন্ত্র মর্যাদা তৈরি করেই আমরা সারব এবং এটি অন্তর্বর্তী সরকারের মধ্য দিয়েই আমরা আদায় করব। আজকে আপনাদের সাথে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এসেছেন। তারা আপনাদের সঙ্গে কথা বলবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শিক্ষা সম্পাদক হিসেবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করছি। আমি শিক্ষা সম্পাদক হিসেবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের বাংলাদেশের শিক্ষকদের উদ্দেশ্যে আমি আহ্বান করছি, আপনাদের প্রত্যেকটা শিক্ষকের ন্যায্য অধিকারের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি উঠিয়ে না বসান। অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়ে আমাদের মনের অনুভূতিগুলো তিনি প্রকাশ করেছেন। সংগ্রামী সহযোগিতাবৃন্দ, আপনাদেরকে একটু সাইলেন্ট থাকার জন্য অনুরোধ করছি। আমাদের শীর্ষ নেতৃত্ব বক্তব্য রাখবেন, একটু সবাই শান্ত থাকুন, একটু নীরব থাকুন প্লিজ। সংগ্রামী সহযোগিতাবৃন্দ, আমাদের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে আমাদের কোনো আপনারা উঠে দেওয়ার পিছনে ক্যামেরাগুলো কি হবে? তিনটা ক্যামেরা তাদের সুযোগ সুবিধার কথা বলে আমাদের সুযোগ সুবিধা পড়ার কোনো লোক নাই। কষ্ট লাগে, একেবারে মনে করেন তো অবশ্যই রয়েছে। উঠলাম জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সামান্তা শারমিন আপা বক্তব্য নিয়ে আসছেন। জনাব সামান্তা শারমিন আপা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। লিডার সামান্তা আমাদের আজকে একটা শান্তিপূর্ণ সমাবেশে বক্তব্য রাখার কথা। এই ইন্টারিম গভর্নমেন্টকে আমাদের দেশের শিক্ষকরা, আমাদের দেশের নানান অংশের পেশাজীবীরা তাদের রক্তের মধ্য দিয়ে তাদেরকে সরকারে বসিয়েছেন। খবর পেলাম তারা নাকি 300 কোটি টাকার জন্য মন্ত্রণালয়ে গাড়ি কিনছেন। কিন্তু শিক্ষকদের জন্য বেতন ভাতার জন্য বাড়াতে গেলে তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের কাছে টাকা নাই। প্রত্যেক উপদেষ্টা নিজের আখের ঢুকানোর কাজ করে রেখেছেন এবং আমাদেরকে দুঃখের সাথে লক্ষ্য করতে হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে এত আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি, সেই ইন্টারিম গভর্নমেন্ট আজ
মানুষের বিপক্ষে এসে দাঁড়িয়েছে, শিক্ষার বিপক্ষে এসে দাঁড়িয়েছে। কোটা সংস্কার আন্দোলনের পরে গণঅভ্যুত্থান পরিলক্ষিত হয়েছে। তারপরে আমাদের একটা আশা ছিল বাংলাদেশে একটি শিক্ষা কমিশন গঠন করা হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়ার যে চতুরতা শেখ হাসিনা দেখিয়েছে সেটাকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা ইন্টারিম গভর্নমেন্ট করবে। দুঃখের সাথে লক্ষ্য করলাম পুরো দেশটাকে নির্বাচনের দিকে ঠেলে দেওয়া হলো, কিন্তু আমার প্রিয় শিক্ষকদের, আমাদের ছাত্রদের, শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার কোন উদ্যোগ নেওয়া হলো না। যেই সরকারি ক্ষমতায় আসার চেষ্টা করুক না কেন, সেই সরকারকেই শিক্ষা কমিশন গঠন করে তদুপরি সকল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তারা এই পর্যায়ে নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বুলেট দিয়ে গুলি করার চেয়ে কোনো অংশেই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা, প্রশ্ন ফাঁসের সাথে সংযুক্ত থাকা কোন অংশে কোনো কম অপরাধ নয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি যেটা করা হয়েছে, আমাদের শিক্ষকদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। আমাদের প্রিয় শিক্ষকদেরকে ট্রেনিং থেকে শুরু করে তাদের বেতন ভাতার ব্যাপারে চরম উদাসীনতা প্রকাশ করা হয়েছে। 20% বাড়ি ভাড়া দেওয়া লাগবে, এটাও যদি ইন্টারিম গভর্নমেন্টের কাছে চাওয়া লাগে তাহলে তাদের অবস্থান দেখে আমরা পরিষ্কার বাংলাদেশকে উন্নত করার জন্য, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তাদের আন্তরিকতা কতটুকু। এই বেতন, যেই বেতন তারা অফার করছেন সেইটা দিয়া কোন ধরনের স্বাভাবিক একটা নিম্নবিত্ত পরিবারও চলতে পারে না। উদ্দেশ্যমূলক ভাবে আমাদের শিক্ষকদেরকে নিম্নবিত্ত পর্যায়ে তারা রাখতে চান। তারা চান তারা যেন শিক্ষক হিসেবে নিজেরা আনন্দ নিয়ে ক্লাসরুমে পড়াতে না পারেন। এবং আমরা শিক্ষা উপদেষ্টা নিয়োগের পরে মনে করেছিলাম তিনি যেহেতু নিজে শিক্ষক, তিনি শিক্ষকের মর্যাদার জায়গাটা বুঝবেন। অবাক হয়ে লক্ষ্য করলাম মাইলস্টোন প্যাকেজিং করে তার নপুংসকতা এবং তার ব্যাপারে সব পর্যায় থেকে অভিযোগ, উনি কাউকে সময় দিতে চান না। ইন্টারিম গভর্নমেন্টের মতো যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গণঅভ্যুত্থানের পরে প্রতিষ্ঠিত হয়েছে, সেই ধরনের সরকারের অল টাইম অ্যাভেলেবল থাকতে হবে পাবলিকের কাছে। কিন্তু তারা নিজেদেরকে খুব বড় কিছু মনে করেন, হয়তো তারা খুব বড় কিছু কামিয়েছেন। এই জন্য তারা আমাদের এই প্রান্তিক শিক্ষকদেরকে মূল্যায়ন করতে কোনোভাবেই রাজি করেন না এবং এমপিওভুক্ত শিক্ষকদেরকে জাতীয়করণ করার বিষয়েও তাদের সাথে কথা বলা তো দূরের কথা, আমরা বাড়ি ভাড়া আর তাদের মেডিকেল যে ফি সেইটা বাড়ানোর ক্ষেত্রেও আমরা দেখি তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। এবং সেই দাবি জানাতে আসলে 3 জনকে আহত করে ঢাকা মেডিকেল পর্যন্ত পাঠানো হয়েছে। গণঅভ্যুত্থানের পরে, ইনকিলাবের পরে আমরা এই ধরনের চিত্র দেখতে চাই নাই। আমরা এনসিপির পক্ষ থেকে সবসময় যৌক্তিক দাবির পক্ষে দাঁড়িয়েছি, আপনারা দেখেছেন সেটা। বিশেষত শিক্ষা ব্যবস্থা নিয়ে এনসিপি সবসময় কাজ করবে, শিক্ষকদের পক্ষে দাঁড়াবে, এটা আমাদের প্রতিজ্ঞা। আপনারা দেখেছেন, আপনাদের সাথে সংহতি জানাতে রাজনৈতিক দল হিসেবে কারা কারা আসছে এবং তাদের কমিটমেন্ট কি নির্বাচনের প্রতি না শিক্ষার প্রতি না বাংলাদেশের মানুষের সমস্যার প্রতি, সেটা আপনারা প্রত্যক্ষ করছেন। বাংলাদেশের মানুষ সামনে নির্বাচনে নিশ্চয়ই ভোট দেওয়ার সময় এগুলো মনে রাখবে। আপনাদের সকলকে আপনাদের দাবিতে অবিচল থাকার অনুরোধ করছি এবং সেই সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবসময় শিক্ষার যৌক্তিক দাবির পক্ষে থাকবে, এই প্রতিজ্ঞা আমরা ব্যক্ত করছি এবং আপনাদের সাথে এই দাবির প্রতি আমরা সংহতি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের
আমাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সামান্তা শারমিন আপাকে অত্যন্ত চমৎকার রেখেছেন। এই পর্যায়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জনাব জাহিদ আহসানকে বক্তব্য নিয়ে আসছেন। জনাব জাহিদ আহসান কেন্দ্রীয় সদস্য সচিব। আস্তে আস্তে আমি আপনাদের ছাত্রদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি। আমি খুবই গভীর দুঃখের সঙ্গে কথা বলা শুরু করছি। এই শহীদ মিনারের যেই শহীদ মিনার থেকে এক দফা দাবি ঘোষিত হয়েছিল, আজকে আমার শিক্ষকদের হামলার পরে এই শহীদ মিনারে এসে আবার তাদের সঙ্গে আমার সংহতি জ্ঞাপন করা লাগছে। এটা আমার জন্য আপনাদের একজন ছাত্র হিসেবে খুবই দুঃখের বিষয়। আপনি বসে থাকেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্রদের পক্ষ থেকে, গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদের যে দাবি, সেই দাবির প্রতি আমি পূর্ণ সংহতি জ্ঞাপন করছি। একই সঙ্গে আপনাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা ছাত্ররা এতটুকু বড় হয়েছি, বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসেছি। আপনাদের গায়ের উপরে লাঠি চালানো হয়েছে, জল কামান মারা হয়েছে, আমরা সেটা দেখেছি। গণ অভ্যুত্থানের পরে শিক্ষকদের উপরে এভাবে লাঠিচার্জ হতে পারে না। এটা একটা গণতান্ত্রিক দেশের পরিবেশ নয়। আপনারা সহিংসতা করতে ঢাকাতে আসেন নাই, ন্যায্য দাবি নিয়ে এসেছেন। আমি ইন্টারিম গভর্নমেন্টকে এই মুহূর্তে দাবি জানাই, যে সকল পুলিশ অফিসাররা শিক্ষকদের গায়ে লাঠি চালানোর মতো ধৃষ্টতার পরিচয় দিয়েছে, আজ সন্ধ্যার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার শিক্ষকদের গায়ে লাঠি চলবে আর আমরা বসে বসে দেখবো, সেটা কখনোই হবে না। বন্ধু, সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদেরকে আশ্বস্ত করে এতটুকু বলে শেষ করতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে আছে। আমরা যে কথা সামান্তা আপা বলে গেছেন, আমরা বারবার এই সরকারের কাছে আবেদন জানিয়েছি যে শিক্ষা সংস্কার কমিশন গঠন করবার জন্য। আপনাদের যেমন করে শিক্ষায় সমস্যা আছে, আমরা যারা ছাত্ররা আছি, আমরাও শিক্ষার ক্ষেত্রে অনেকগুলো সমস্যার সম্মুখীন হই। সবগুলো সমস্যার সমাধানের জন্য শিক্ষা সংস্কার কমিশন গঠন করা দরকার। দিন দিন আপনারা এরকম রাস্তায় নামবেন, দিন দিন আমরা রাস্তায় নামবো, এটা বাংলাদেশের পরিবেশ আর হতে পারে না। সুতরাং আজকে আবারও আরো একবার বলে যাচ্ছি, এতগুলো কমিশন হয়েছে, কিন্তু এই ছাত্রদের রক্তের উপরে পা দিয়ে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় বসেছে। সেই ছাত্রদের আর তার শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। আপনাদের দাবির প্রতি পূর্ণ সংহতি, হামলার নিন্দা জানিয়ে এবং আপনাদের সঙ্গে সকল ন্যায্য দাবির সঙ্গে থাকবার প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সংগ্রামী সহযোগিতা বৃন্দ। আমরা একেবারে আমাদের নেতৃবৃন্দের একেবারে শেষ পর্যায়ে বক্তব্য চলে এসেছি। আমি আজকে মিডিয়ার সামনে ঘোষণা করতে চাই, আমরা সচিবালয়ে ভারপ্রাপ্ত সচিব মহোদয়কে স্পষ্ট ভাষায় বলে এসেছি, প্রশাসনকে বলে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত 20% বাড়ি ভাড়ার 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হবে, আমরা এই ঢাকার রাজপথ ছেড়ে কোন অবস্থাতে শ্রেণীকক্ষে ফিরে যাব না। আমরা আজকে যে পুলিশি হামলা হয়েছে, এই পুলিশি হামলার তীব্র নিন্দা জানাই। আমরা শুনেছি আমাদের কয়েকজন সহযোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি আমরা দাবি করছি। সরকারের এই পুলিশি হামলার প্রতিবাদে আমাদের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, মঙ্গলবার থেকে সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি,
আমরা সিদ্ধান্ত নিয়েছি এই হামলার প্রতিবাদে আমরা আমাদের কর্মবিরতি আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। আমরা ঘোষণা করতে চাই আগামীকালকে থেকে সারা বাংলাদেশের 30,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি করব। আমরা শিক্ষকদেরকে অনুরোধ করব দুই একজন স্টাফ দিয়ে প্রতিষ্ঠান খোলা রাখবেন। শ্রেণী কার্যক্রম চলবে না। কিসের লেখা, কিসের পড়া, সবার পড়ানো হবে শহীদ মিনার ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের তরুণ প্রজন্মের আইকন, বাংলাদেশের মানুষের অকুতোভয় সিপাহ সালার, কুমিল্লার কৃতি সন্তান, বিপ্লব 24-এর অন্যতম শীর্ষ সিপাহ সালার জনাব ওস্তাদ আব্দুল্লাহ ভাইকে বসেন 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 বসে বসে বসেন বসে বসতে হবে। বসেন একটু বসেন একটু বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে। আজকে বাজারে ইলিশ মাছের দাম কত? আজকে বাজারে ইলিশ মাছের দাম কত? 2500। কেজি ইলিশ মাছের দাম কত? 2500 টাকা। 1 কেজি গরু মাংসের দাম কত ভাই? 800 টাকা। 800 কত টাকা? 800 টাকা। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমাদের দেশের শিক্ষকরা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ডাক্তারবাড়ি মাদ্রাসার শিক্ষক, কলেজের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, আপনারা যারা আছেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন আমরা চাকরি শুরু করি 12,500 টাকা বেতন দিয়ে অনেকে চাকরি শুরু করে। আমার পরিচিত একজন শিক্ষক আছেন, আজকে 32 বছর চাকরি করে, 32 বছর চাকরির পরে উনার বেতন হয়েছে 22,000 টাকা। 1 কেজি ইলিশ মাছের দাম হচ্ছে বর্তমানে 2800 টাকা। 31 বছর চাকরি করার পরে যেই বেতনটা হয় সেই বেতনের 15% দিয়ে 1 কেজি ইলিশ মাছ কিনতে হয়। 30 বছর চাকরি করার পরে যেই বেতনটা হয় এই বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়া হয় না। আমাদের দেশের সরকার, আমাদের দেশের জনগণ, আমাদের দেশের শিক্ষকরা, ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে। আর আমরা মনে করি, আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার দিবে। প্রতিনিয়ত হীনমন্যতা নিয়ে আমি একদম যে কথাগুলো মানুষ বলতে চায় না, এই শিক্ষক সমাজের যারা আছেন ফজর নামাজের পরে তারা মাথা নত করে বাসায় চলে আসতে হয়, বুক ফুলিয়ে বড় মাছটা কেনার জন্য কখনো বাজারে যেতে পারে না। আমরা দেখেছি পরিপাটি হয়ে তাদের সবসময় সমাজে থাকতে হয়, 8-5টা মানুষের মতো তারা সমাজে থাকে না। কারণ শিক্ষকরা হচ্ছে সমাজে উদাহরণ স্বরূপ, তাদেরকে উদাহরণ দেওয়া হয়, কিন্তু তাদের বেতন হচ্ছে মাস শেষে 15,000 টাকা, 16,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা। তাদের থেকে সমাজ প্রত্যাশা করে
তারা যদি একটা বিয়েতে যায় সমাজে প্রত্যাশা করে তারা 5,000 টাকা দিবে, তারা একটা মাহফিলে তাদেরকে সভাপতি বানায় বসে থাকে, কবরস্থান ঈদগাতে তাদের থেকে প্রত্যাশা করে, কিন্তু তাদের ঘরে দিন শেষে মাস শেষে বেতন হচ্ছে আবার 15,000 টাকা, 12,500 টাকা। বলেন বাংলাদেশের কোন জায়গায়, বাংলাদেশের কোন বাজারে, কোন বাজার আছে বাংলাদেশে যেখানে 12,500 টাকা দিয়ে 10টা বাজারের খরচ হয়? মাসের শেষ 10 দিন পরিপাটি ফিটফাট, কিন্তু সব সময় ছোট মন নিয়ে মাসের 10 দিন চলতে হয় শিক্ষকদেরকে। মাসের 20 তারিখের পর থেকে পরবর্তী প্রত্যেকটা দিন একদিন করে 30 তারিখ পর্যন্ত বেতনের জন্য অপেক্ষা করতে হয়। একটা তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করে তুলতে পারে না। প্রিয় শিক্ষক সমাজ, আমরা যদি বিদেশে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা খাত, আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের জন্য বরাদ্দ। আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে তেল ছাড়া মাছটা হয়তো হবে একদম কি, আমাদের তেল দিবেন না কিন্তু মচমচে মাছ ভাজা লাগবে। শিক্ষকের বেতন দিবেন না কিন্তু পড়া হইতে হবে ইন্টারন্যাশনাল মানের। বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ, কিন্তু পড়াশোনা আপনি প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানের। এই রাষ্ট্রীয় প্রহসন স্বাধীনতার পর থেকে, 71-এর পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে। কিন্তু জনাব নাহিদ ইসলাম এই শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে এক দফা ঘোষণা দিয়ে পুরান রাষ্ট্রীয় বন্দোবস্তের পতনের ডাক দিয়েছে। তারপর থেকে পুরাতন রাষ্ট্রীয় বন্দোবস্তে এই রাষ্ট্র চলতে পারে না, শিক্ষকদের সাথে অবহেলা করা চলতে পারে না। আমাদের শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর নাগরিকের যেই জীবন, সেই জীবন মান নিয়ে আর তাদেরকে চলতে দেওয়া হতে পারে না। আমি যদি তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক না বানাইতে পারি, তাদের থেকে কিভাবে প্রত্যাশা করব তারা প্রথম শ্রেণীর নাগরিক, তারা জাতিকে উপহার দেবে? সেজন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার পুরনো সরকারের পথে হাঁটবে না, বরং এই অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা শিক্ষা বান্ধব সরকার। কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোশন বান্ধব সরকার। এই সরকারের রুটিন অ্যাক্টিভিটি হচ্ছে পোস্টিং দেওয়া। কাদেরকে পোস্টিং দেওয়া? ভালো ভালো পুরনো ফ্যাসিস্ট আমরা যাদেরকে দেখেছি হাসিনার জন্য রাস্তায় এসে স্লোগান দিয়েছে ঢাকা শহরে ভালো ভালো পোস্টিং এ, তাদেরকে আবার অর্থের বিনিময়ে পদায়ন অব্যাহত রয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি যে মন্ত্রণালয়ে যে বাদাম খান প্রত্যেক দিন, যে ফল ফ্রুট খান প্রত্যেক দিন, সেই বেতনটাও তারা ভাড়া হিসাবে চায় নাই। ধরে নিচ্ছি 12,500 টাকা বেতন, 2500 টাকা। চ্যালেঞ্জ দিতেছি সাংবাদিক ভাইদেরকে, ঢাকা শহরের কোন একটা জায়গায় 2500 টাকা দিয়ে আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দেখান, মফস্বলেও কোন জায়গায় 2500 টাকায় বাসা ভাড়া হয় না। আপনার 500 টাকা দিয়ে একবেলা নাস্তা করলে এখন 150 টাকা লাগে, সকালের নাস্তাটা করলে 150 টাকা লাগে, এক কাপ চায়ের দাম এখন 10 টাকা। আপনার দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, যে ঊর্ধ্বগতি, সেটির একটা আপনি শিক্ষক থেকে সবচেয়ে যেটা দুঃখজনক, একটা শিক্ষক সমাজে 10টা মানুষ নিয়ে চলতে হয়। একটা শিক্ষক কোন রাজনৈতিক বক্তব্য না, বাস্তবতা। আপনি যেই দলেরই শিক্ষক হন না কেন, সমাজে 10টা মানুষকে আপনাদেরকে চলতে হয়, 10টা প্রোগ্রামে যাইতে হয়।
সামাজিকতা রক্ষা করতে হয়, উচ্চ অনুষ্ঠানে যাইতে হয়, বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে হয়। একটা বিয়ে হইলে সেখানে একটা শিক্ষককে রাখে, তাকে সম্মান দেয়, তাকেও সেই সম্মানটা আবার ফিরে দিতে হয়। আপনি একটা শিক্ষককে প্রতি পদে পদে এই নীরব ভাবে অপদস্থ করে যাচ্ছেন। আপনি তাকে টাকা দিচ্ছেন না, অর্থ দিচ্ছেন না, বেতন দিচ্ছেন না, কিন্তু তাকে হচ্ছে একটা কথা আছে, এই অর্থ ছাড়া এই সম্মান অনেক অসহনীয়। তার চেয়ে ভালো ছিল এটা অসম্মান, পকেটে নাই টাকা কিন্তু মানুষ হচ্ছে সম্মান আর সম্মান চারিদিকে। এই সম্মান এমন অস্বস্তি হয় যে নামাজের পরে সুন্নত নামাজ না পড়ে তাড়াতাড়ি বাসায় চলে আসে। প্রিয় ইন্টারিম গভর্নমেন্ট, এই সরকার আমরা বিশ্বাস করি এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না, এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। আর যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে হচ্ছে ছেড়ে দিতে হবে। প্রিয় শিক্ষক সমাজ, আপনারা আমাদেরকে তৈরি করেছেন, ক্লাসে পড়িয়েছেন। বাংলাদেশের 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত বাংলাদেশে 8 থেকে 10 লাখ শিক্ষার্থী সারা বাংলাদেশে পড়াশোনা করে নিরলস ভাবে আপনাদের বেতন আপনারা আমরা জানি, মন থেকে আমি জানি আপনারা কষ্ট থেকে হয়তো এই কথা বলেন, কিন্তু ছাত্র যখন আবার বলে ঠিকই আবার ক্লাসে আপনারা পড়াইতে যান, আপনারা পড়াইতে যাবেন, এটা আমরা জানি। আপনাদের অভিমান থেকে হয়তো আপনারা এটা বলেন, এবং আমরা এই অভিমানের প্রতি আমাদের অনুরাগ রয়েছে, আমরা এই অভিমানের প্রতি সংবেদনশীল। কিন্তু কোন শিক্ষককে আপনি দেখবেন না, আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, প্রশাসনের প্রমোশনের জন্য যেভাবে প্রশাসনে আমরা দেখেছি এই সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে। আমরা কখনোই এই শিক্ষকদেরকে কলা চোখে ধরতে দেখি না এই রাষ্ট্রের। আমরা তাদের এই অ্যাক্টিভিটির প্রতি আমরা সম্মান জানাইয়া রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া 20% করতে অবশ্যই হবে। 20% বাড়ি ভাড়া দিতে হবে, 20% বাড়ি ভাড়া দিতে হবে, 15 টাকা আমরা নিজের ভাতা দিতে হবে। দ্বিতীয়ত আপনারা 1500 টাকা চিকিৎসা, মেডিকেল ভাতা 1500 টাকা। আপনি যদি একটা আমি বলতেছি আপনাদের চাওয়াটা কত কম। রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট লাগে, রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট দিতে হয়। পরীক্ষা বাংলাদেশের কোন হসপিটালে 1500 টাকা দিয়ে চিকিৎসা হয় না। আমরা দেখি উপদেষ্টাদের, বিশেষ করে দেখেন স্বাস্থ্য উপদেষ্টা আমরা বানাইছি দেশের স্বাস্থ্য সংস্কার করার জন্য, কিন্তু মজার বিষয়টা দেখেন উনি যখন অসুস্থ হয় উনি চিকিৎসা দিতে হয় সিঙ্গাপুরে, উনি চিকিৎসা। এর থেকে লজ্জার কি আছে? উচিত ছিল আমার জনগণ যতক্ষণ না পর্যন্ত সুচিকিৎসা পাচ্ছে, আমার জনগণ যে চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা নিচ্ছে, আমি যেহেতু এই চিকিৎসার দায়িত্বে রয়েছি, আমি অবশ্যই ওই চিকিৎসা কার্যক্রমের আমি নিজে অংশ হব। কিন্তু আমরা দেখো নির্লজ্জের মতো তারা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়, নির্লজ্জের মতো তারা বিদেশে চিকিৎসা কাজ করাইতে যায়। তাদেরকে 1500 টাকা দিয়ে বাধ্য করেন। সরকারি চাকরিজীবী যারা রয়েছে, ফার্স্ট ক্লাস চাকরি করে যারা মন্ত্রী রয়েছে, তাদের জন্য নিয়ম করে দেন তারা বিদেশে চিকিৎসা নিতে চাইতে পারবে না, সরকারি হসপিটালে চিকিৎসা নিতে হবে। তাহলে যে 1500 টাকা আমরা যেটা দাবি করছি তাহলে আমরা সেটাই মেনে নেব। আর যদি আপনি চিকিৎসা ব্যবস্থার উন্নতি করবেন না, নিজে যাবেন বিদেশে চিকিৎসা নিতে, নিজে যাবেন আমেরিকাতে রুটিন বডি চেক আপ করাইতে, নিজে যাবেন সিঙ্গাপুরে বডি চেক আপ করাইতে, আর আমাকে দিবেন 500 টাকা, এই রাষ্ট্রীয় মুনাফিকে আমরা মেনে নিব না। প্রিয় শিক্ষক সমাজ, যতক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ না পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার
মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। এটা কোন রাষ্ট্রের কাছ থেকে কোনো ভিক্ষা নয়, রাষ্ট্রের কাছ থেকে কোনো আপনারা অনুদান চাচ্ছেন না, এটা রাষ্ট্রের কাছ থেকে আপনাদের অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আপনারা এই শহীদ মিনার প্রাঙ্গণ প্রয়োগ করবেন না। রাষ্ট্র সমতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমি 500 টাকা না, আমি 200 টাকা দিলে আমি চিকিৎসা করতাম। যদি ওই চিকিৎসা, যিনি চিকিৎসা ব্যবস্থা উন্নতির দায়িত্ব রয়েছেন, তিনি যদি ওই জায়গা থেকে চিকিৎসা দিতেন। আমি রাষ্ট্রের এই অসাম্য আমি মেনে নিব না। রাষ্ট্র সমতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র ন্যায্যতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হবে। প্রিয় শিক্ষক সমাজ, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা দৃঢ় কণ্ঠে আপনাদের দাবির সাথে আমরা সমর্থন জ্ঞাপন করছি এবং যত ধরনের আপনাদেরকে সহায়তা করা যায় আমাদের জায়গা থেকে আপনাদের এই নৈতিক দাবির প্রতি দাবি পূরণ হওয়া পর্যন্ত আমরা উৎসব ভাতায় যেভাবে আপনাদেরকে সহায়তা করেছি, ঠিক একইভাবে আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন আপনাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেছেন এবং আপনাদের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন এবং আজকের যেই হামলা হয়েছে শিক্ষক সমাজের প্রতি সেটির তারা নিন্দা জ্ঞাপন করেছেন এবং তারা জানিয়েছেন যে কোনো ধরনের সহায়তায় তারা সবার আগে আপনাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে। ইনকিলাব জিন্দাবাদ। ওষুধ খাওয়া লাগবে আজকের হাত থেকে আস্তে আস্তে